স্পর্শকাতর বিষয় নিয়ে ভারতকে চ্যালেঞ্জ জানানোয় প্রধানমন্ত্রিত্ব হারিয়েছেন বলে অভিযোগ করেছেন নেপালের সদ্য সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এদিকে প্রধানমন্ত্রী সহ বেশ কয়েকজন মন্ত্রী ও সাংসদ পদত্যাগ করলেও বর্তমান মন্ত্রিসভার অধীনেই দেশ পরিচালিত হবে বলে এক বিবৃতিতে জানিয়েছেন নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌদেল। আর সর্বশেষ নিরাপত্তা পরিস্থিতির কারণে কাঠমান্ডুতে শুক্রবার পর্যন্ত কারফিউ জারি করেছে নেপালি সেনাবাহিনী। শারমিন শ্রাবণীর প্রতিবেদন। নেপালে জেনজি আন্দোলনের সরকার পতনের পর এখনও থমথমে গোটা দেশ। নিরাপত্তা পরিস্থিতির কারণে রাজধানী কাঠমান্ডুতে শুক্রবার পর্যন্ত কারফিউ জারি করেছে সেনাবাহিনী। এদিকে ক্ষমতা হারানোয় সরাসরি ভারতকে দায়ী করেছেন নেপালের সদ্য সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। নিজ দলের মহাসচিবের কাছে পাঠানো চিঠিতে তিনি বলেছেন, স্পর্শকাতর বিষয় নিয়ে ভারতকে চ্যালেঞ্জ জানানোয় প্রধানমন্ত্রিত্ব হারিয়েছেন। গুঞ্জন উঠে তিনি পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন। তবে তিনি নেপালেই সেনাবাহিনীর শিবপুরী ব্যারাকে আছেন। অন্যদিকে বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী সহ বেশ কয়েকজন মন্ত্রী ও কয়েকজন সাংসদ পদত্যাগ করলেও বর্তমান মন্ত্রিসভার অধীনেই দেশ পরিচালিত হবে বলে জানিয়েছেন নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌদেল। এখন পর্যন্ত অজ্ঞাত স্থানে রয়েছেন প্রেসিডেন্ট রামচন্দ্র। অস্থিরতার মধ্যেই অন্তর্বর্তীকালীন নেতা নির্বাচনের সময় বিক্ষোভকারীদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। বুধবার সেনাবাহিনীর সদর দফতরের বাইরে একদল বিক্ষোভকারী সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে সমর্থন জানায়। আরেক দল কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহকে সমর্থন করছিল। উদ্ভূত পরিস্থিতিতে নেপাল সেনাবাহিনীর প্রধান অশোক সিকদেল এবং জেনজি বিক্ষোভকারীদের মধ্যে বৃহস্পতিবার একটি পরবর্তী বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে। सर्वसम्मत रूपमा जेनजीद्वारा आए एथिकल भएको व्यक्ति। এদিকে নেপালে চলমান জেনজি বিক্ষোভ আন্দোলনে এ পর্যন্ত ৩০ জন নিহত হয়েছে এবং ১,০০০-এরও বেশি মানুষ আহত হয়েছে। দেশটির স্বাস্থ্য জনসংখ্যা মন্ত্রণালয় জানিয়েছে, হাসপাতালগুলোকে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। শারমিন শ্রাবণী, ৭১। ২০০৮ সালে মাওবাদীরা রাজনীতির মূলধারায় আসার পর থেকে নেপালে ১৪ জন প্রধানমন্ত্রী হয়েছে। দলগুলোর জোট ভাঙা গড়ার রাজনীতি তরুণদের হতাশ করেছে। নেতৃত্বহীনতায় কোন পথে এগোবে নেপাল তা অনিশ্চিত। তবে এই মুহূর্তে অগ্রাধিকার একটাই, আর তা হলো দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনা, এমন মত রাজনৈতিক বিশ্লেষকদের। আরও জানাচ্ছেন আফসানা শাওন। সরকার পতনের পরও গণরোষের ইতি দেখা যাচ্ছে না হিমালয়ের দেশ নেপালে। খোঁজ নেই নেতাদের। কিন্তু কেন এমন পরিস্থিতি? ফেসবুক সহ ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদে তরুণ ছাত্র যুবদের গণবিক্ষোভের জেরে ৪৮ ঘণ্টার মধ্যেই পতন হয়েছে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টি অফ নেপাল UML এবং নেপালি কংগ্রেস জোট সরকারের। পদত্যাগে বাধ্য হয়েছেন প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেলও। সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও আন্দোলন থামেনি। দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভই বিস্ফোরিত হয়েছে। এখন পর্যন্ত বিক্ষোভকারীরা দুর্নীতি বিরোধী স্লোগান ছাড়া অন্য কোনো নির্দিষ্ট দাবি তুলে ধরেননি। আন্দোলনটিকে স্বতঃস্ফূর্তই বলছেন সবাই। কোনো সংগঠিত নেতৃত্ব দেখা যায়নি। বাংলাদেশ বা শ্রীলঙ্কার বিদ্রোহের সঙ্গে নেপালের বিক্ষোভের পার্থক্য হল, একক কোনো রাজনৈতিক দল নয়, বরং গোটা রাজনৈতিক শ্রেণীর ওপরই তারা ক্ষুব্ধ। যুগের পর যুগ ধরে নেতাদের অব্যবস্থাপনা নিয়েও ক্ষোভ আছে সাধারণ মানুষের। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগে রাজনৈতিক পট পরিবর্তনের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে নেপাল। তবে কে ওলির স্থলাভিষিক্ত হবেন বা নতুন কোনো শাসন কাঠামো গড়ে উঠবে কিনা সে বিষয়টিও স্পষ্ট নয়। নেতারা পালিয়ে বেড়াচ্ছেন, তাই নেতৃত্বে কেউ নেই। নিরাপত্তা বাহিনীর প্রধান এবং আমলারা শান্তির আহ্বান জানাচ্ছেন। এতে বোঝা যাচ্ছে রাজনৈতিক নেতৃত্ব একপাশে সরে গেছে। ফলে নেপালে এই মুহূর্তে ক্ষমতায় শূন্যতা তৈরি হয়েছে। দ্রুত কোনো সরকার বা অন্তর্বর্তী কর্তৃপক্ষ দায়িত্ব না নিলে সহিংস পরিস্থিতি আরও কদর্য রূপ নেয়ার আশঙ্কা আছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আফসানা শাওন, ৭১।
রাজনৈতিক অস্থিরতার কারণে দুদিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। বুধবার বিমানবন্দর কর্তৃপক্ষ এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সিভিল এভিয়েশন অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানবন্দরের নিরাপত্তা কমিটির বৈঠকের পর বুধবার থেকে কার্যক্রম পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে 9 সেপ্টেম্বর থেকে স্থগিত থাকা সব ধরনের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট এখন থেকে চালু করা যাবে। মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এই বন্ধের পেছনে কারণ ছিল ক্রমবর্ধমান অস্থিরতা ও সহিংসতা। জেনজি নেতৃত্বাধীন বিক্ষোভ সহিংস রূপ নিলে রাজধানীর বিভিন্ন এলাকায় ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটে। পরে বন্ধ ঘোষণা করা হয় বিমানবন্দরটি। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নতুন করে চালানো হামলায় একদিনে আরও অন্তত 72 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এদের মধ্যে 53 জনই প্রাণ হারিয়েছে গাজা সিটিতে। বুধবার পশ্চিম গাজা শহরে বাস্তুচ্যুত পরিবারের তাঁবুতে গোলাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। এতে দুটি ফিলিস্তিনি পরিবারের অন্তত 15 জন নিহত হয়েছে। প্রায় 2 বছর আগে শুরু হওয়া ইসরায়েলি এই অভিযানে মৃতের সংখ্যা ইতোমধ্যে 64,000 ছাড়িয়ে গেছে। এছাড়া পশ্চিম গাজা শহরের বহুতল বিশিষ্ট টিবা 2 আবাসিক ভবনে ইসরায়েলি সেনারা বোমা বর্ষণ করে। আগে থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হলেও হামলায় 2 জন নিহত হন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, উত্তর পশ্চিম গাজার নাসের স্ট্রিটে বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে ইসরায়েলি ড্রোন হামলায় আরও 5 জন নিহত হয়েছেন। এদিকে ইসরায়েলের স্থল হামলা প্রতিহত করতে যোদ্ধাদের গাজা সিটিতে অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন হামাসের কমান্ডার ইজ আল-দিন হাদাদ। ইসরায়েলি বিমান হামলায় ইয়েমেনের রাজধানী সানা ও আল জাউফ প্রদেশে অন্তত 35 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে 131 জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সানার আল তাহরির এলাকার আবাসিক ভবন, একটি চিকিৎসা কেন্দ্র এবং আল জাউফ প্রদেশের রাজধানী আল হাজমের সরকারি কম্পাউন্ডে ক্ষয়ক্ষতি হয়েছে। হুথি মুখপাত্র ইয়াহিয়া সারে জানান, ইসরায়েলি হামলা প্রতিহত করতে তারা সারফেস টু এয়ার মিসাইল ব্যবহার করেছেন। তার দাবি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে কিছু ইসরায়েলি বিমানকে পিছু হটতে বাধ্য করা হয়েছে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির বিমান বাহিনী সানা ও আল জাউফে হুথি গোষ্ঠীর সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, রামন বিমানবন্দরে হুথিদের ড্রোন হামলার প্রতিশোধ হিসেবেই এই আঘাত হানা হয়েছে। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থার IAEA-র সাথে নতুন একটি চুক্তি করেছে ইরান। চুক্তির আওতায় সংস্থার কর্মকর্তাদের ইরানে পারমাণবিক স্থাপনাগুলো আবারও পরিদর্শন করার অনুমতি দেওয়া হয়েছে। তবে এই জন্য স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা পুনর্বহাল না করার শর্ত দিয়েছে তেহরান। গত মঙ্গলবার ইরান ও জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা জানায়, তারা পরমাণু স্থাপনা পুনরায় পরিদর্শন করার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে। চুক্তির আওতায় গত জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় বিধ্বস্ত পরমাণু কেন্দ্রগুলো রয়েছে। তবে এ ব্যাপারে আর কোনো তথ্য দেওয়া হয়নি। তেহরান পশ্চিমাদের সতর্ক করে দিয়েছে, স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করা হলে চুক্তিটি বাতিল করা যাবে। এর আগে মঙ্গলবার মিশরের রাজধানী কায়রোতে IAEA-র পরিচালক রাফায়েল গ্রোসির সাথে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এটি ছিল ইরান ইসরায়েল যুদ্ধ পরবর্তী সময়ে IAEA-র সাথে ইরানের প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক। ওই বৈঠকের পর নতুন চুক্তিটি স্বাক্ষর করেন তারা। আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশন। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নবনির্বাচিত সভাপতি এলানিলা ব্যারবকের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে শুরু হয় অধিবেশন। উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। জাতিসংঘের এবারের অধিবেশনের প্রতিপাদ্য, বেটার টুগেদার 80 ইয়ার্স অ্যান্ড মোর ফর পিস, ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস। এবার উচ্চ পর্যায়ে সভার মধ্য দিয়ে 22 সেপ্টেম্বর শুরু হবে জাতিসংঘের 80তম বার্ষিকী উদযাপনের অনুষ্ঠান। পরদিন 23 সেপ্টেম্বর থেকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা সাধারণ বিতর্কে অংশ নেবেন। ওই দিন নিয়ম অনুযায়ী প্রথম বক্তৃতা করবেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। এরপরই ভাষণ দেবেন স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবারও অধিবেশনে যোগ দিচ্ছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও মার্কিন ডানপন্থী যুবকর্মী সংগঠনের প্রতিষ্ঠাতা চার্লি কার্ককে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলিটি তার ঘাড়ে এসে লাগে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এখনও পর্যন্ত সন্দেহভাজনকে শনাক্ত বা গ্রেপ্তার করা গেছে কিনা তা স্পষ্ট নয়। তবে FBI পরিচালক কাশ প্যাটেল সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, এই ঘটনা
ঘটনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তি হেফাজতে আছেন। তবে এর কয়েক মিনিট পর এক সংবাদ সম্মেলনে ইউটা পাবলিক সেফটি কমিশনার বো ম্যাসন বলেন, সন্দেহভাজন এখনও পলাতক। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন এই তরুণ বক্তা। তিনি সরাসরি সাধারণ শিক্ষার্থী ও জনগণের প্রশ্নের মুখোমুখি হতেন। এবং এই ছিল এখনকার আয়োজন। বিশ্বের আরো নতুন কিছু খবর ও বিশ্লেষণের দুপুর দেখতে আবার হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।